নানা নাটকীয়তা শেষে বিদায়ী টেস্ট খেলতে ঢাকা আসা হচ্ছে না সাকিব আল হাসানের। দুবাই থেকে ফেরত যেতে হচ্ছে তাকে। নিরাপত্তা ইস্যুতে তাকে দেশে আসতে নিষেধ করা হয়। বৃহস্পতিবার রাতে দেশে ফেরার সাকিব আল হাসানের দেশে ফেরার পরিস্থিতি নিয়ে ঘটনার নতুন মোড়। বৃহস্পতিবার সকালে চিনাইছে যে বাংলাদেশ কাকে বলে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত দুবাই থেকে মুখ খুলেছেন সাকিব আল হাসান এবং সেই সাথে বাংলাদেশে ফিরছেন না। দর্শক বন্ধুরা, এবার সাকিব আল হাসান বাংলাদেশে ফিরলে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা করতে পারে, এজন্য এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে দেশে ফিরাতে অনিচ্ছুক প্রকাশ করেছে। আর এজন্য এবার দুবাই থেকে সাকিব আল হাসান আবারও আমেরিকায় যেতে হচ্ছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয় নিয়ে সাকিব আল হাসান মুখ খুলেছেন এবং তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অন্যদিকে আবার সাকিব আল হাসানকে নিয়ে মুখ খুলেছেন সাব্বির রহমান। দর্শক বন্ধুরা, তবে কি এখানেই শেষ হতে চলেছে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার এবং সেই সাথে সাকিব আল হাসানকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে চায় বাংলার জনগণ? তো দর্শক বন্ধুরা, চলুন তবে শেষ পর্যন্ত সাকিব আল হাসান কি বলেছেন, তবে কি আর দেশে ফিরা হচ্ছে না সাকিব আল হাসানের এবং ক্রিকেট ক্যারিয়ার কি এখানেই শেষ করে দিচ্ছেন? সাকিব কেন বাহিরে, আমার ভাই কবরে। সাকিব আল হাসানের দেশে ফেরার পরিস্থিতি নিয়ে ঘটনার নতুন মোড়। বৃহস্পতিবার সকালেই অনেকটা নিশ্চিত হয়ে যায় এখনই দেশে ফেরা হচ্ছে না তার। এবার সাকিব নিজেই জানালেন পরবর্তীতে কোথায় যাবেন সেই বিষয়ে এখনো নিশ্চিত নন তিনি। একটা রঙিন ক্যারিয়ারের পর এমন করুণ পরিণতি ভুলেও কি কখনো ভেবে দেখেছিলেন এই অলরাউন্ডার? ক্রিকেট মাঠে দুর্দান্ত পারফরমেন্স আর ভক্তদের ভালোবাসার বিনিময়ে যে রাজনীতিতে জায়গা করে নেন তিনি, সেই রাজনীতি এখন তার জন্য কাল হয়ে দাঁড়ালো। এই মুহূর্তে সাকিবের অবস্থান সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। নিরাপত্তার কথা বিবেচনা করে আপাতত দেশে না ফেরার বার্তা পাঠানো হয় গত রাতে। দেশে না ফিরলে কি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন নাকি অন্য কোথাও? সাকিব এখনো পর্যন্ত নিজেই এই বিষয়ে নিশ্চিত নন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিকইনফোকে সাকিব বলেন, আমি নিশ্চিত নই পরবর্তীতে আমি কোথায় যাব, কিন্তু এটা অনেকটাই নিশ্চিত আমি দেশে যাচ্ছি না। এর আগে বুধবার পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। দেশের মাটিতে সাকিবকে টেস্ট থেকে বিদায় দেওয়ার জন্য সব প্রস্তুতি নিতে শুরু করে BCB। মিরপুর টেস্টের স্কোয়াডেও রাখা হয় তাকে। একই দিন টাইগার অলরাউন্ডার আমেরিকা থেকে উড়াল দেন দেশের উদ্দেশ্যে, কিন্তু নিরাপত্তা শঙ্কায় লস অ্যাঞ্জেলস থেকে দুবাই পর্যন্ত আসার পরও তার দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। দুবাই থেকে বৃহস্পতিবার দুপুরে ঢাকাগামী ফ্লাইটে ওঠার কথা ছিল তার, তবে তাকে সেই ফ্লাইটে উঠতে নিষেধ করা হয় বলে নিশ্চিত করে একাধিক সূত্র। জানা গেছে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা থেকে সাকিবকে জানানো হয় আপাতত দেশে না ফিরতে। মূলত তার নিরাপত্তার ঝুঁকির কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। গেল মাসে ভারত সফরের সময় সাকিব জানিয়েছিলেন সুযোগ পেলে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে সাদা পোশাকের ফরম্যাটকে বিদায় জানাতে চান। এরপর আলোচনায় আসে তার দেশে ফেরার বিষয়টি। সম্প্রতি এক ফেসবুক পোস্টে ছাত্র জনতার আন্দোলনে নীরব থাকার বিষয়টিও ব্যাখ্যা করেন তিনি, যদিও তাতেও তার প্রতি জনরোষ একেবারে কেটে যায়নি। সাকিবের দেশে ফেরার খবরে বুধবারও দেশের নানা জায়গায় শুরু হয় বিক্ষোভ। বৃহস্পতিবারও চলে সেই ধারা। হোম অব ক্রিকেটে আন্দোলনকারীরা উপস্থিত হয়ে সাকিবের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। জাতীয় দলের জার্সিতে এই অলরাউন্ডারকে না খেলাতে BCB কার্যালয়ে স্মারকলিপিও জমা দেন তারা। একই সাথে দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। সব মিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলা হচ্ছে না সাকিবের। স্মারকলিপি যেহেতু তারা টিম ঘোষণা করেছে এবং টিমের ইয়েতে আমরা সাকিব আল হাসানকে দেখতে পেয়েছি, তো ওইটার জন্য আমাদেরকে স্মারকলিপি প্রদান করেছে তারা যাতে দ্রুত সময়ের মধ্যে সাকিব আল হাসানকে টিম থেকে বের করে দেয়, অপসারণ করে এবং তাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তার যে বিচার করতে হবে এটা যাতে সরকার করে, এটা স্মারকলিপি আমরা তাদেরকে প্রদান করেছি। এবং এই হুঁশিয়ারিটাও তো আমরা তাদেরকে দিয়েছি যে তারা যদি আমাদের এই দাবি না মেনে নেয় তাহলে হয়তো ইনশাল্লাহ আমরা হয়তো মিরপুর ব্লক করব এবং মিরপুরে আমাদের সাথে অন্যান্য বিভিন্ন সংগঠন মিলে আমরা মিরপুর ছাত্র জনতা সকলে এক হয়ে আমরা হরতাল এবং হয়তো বা যে বাংলাদেশ কাকে বলে। আমার কাছে 3 ক্যাটাগরি হতে পারে।
বিসিবি আন্ডারে ঘুরে ফেরা একটা ক্যাটাগরি হতে পারে, বিসিবি লোকদের সাথে ভালো রিলেশন ওটা একটা ক্যাটাগরি হতে পারে, আর সম্পর্ক মেনটেন করা একটা ক্যাটাগরি হতে পারে। সো আমার কাছে মনে হয় এই তিনটার মধ্যে একটা ক্যাটাগরি আমার নাই, হয়তোবা সেই কারণেই ইতে রেখেছেন আলহামদুলিল্লাহ, এফও রাখেন নাই, শুক্র আলহামদুলিল্লাহ এফও রাখেন নাই। এবারের বিপিএলে আসলে ক্যাটাগরি নিয়ে একটা অনেক কথা হয়েছে। আমরা দেখেছি আমাদের সাবেক প্লেয়ার ইমরুল কায়েস নিজেও দিয়েছেন, আসলে তার ক্যাটাগরি নিয়ে বেশ সমালোচনা হয়েছে। এমন অনেক প্লেয়ার আছেন যারা 1 বছর বা এরও বেশি আসলে একেবারেই ক্রিকেটের সাথে সম্পৃক্ত ছিলেন না, কিন্তু তাদেরকে আসলে উপরের ক্যাটাগরিতে রাখা হয়েছে। আবার আপনাদের মতো যারা বর্ন হার্ড হিটার, আপনাদেরকে ডি ক্যাটাগরি, ই ক্যাটাগরি, আপনি নিজেও ই ক্যাটাগরিতে ছিলেন। এই ব্যাপারটা আসলে ক্যাটাগরির যে ব্যাপারটা এবার হয়েছে, এটা আপনি আসলে কীভাবে দেখেন? না আসলে ভাই, যারা আছেন বসে চেয়ারে তারাই আসলে বলতে পারবে যে ক্যাটাগরিটা কী হিসাবে হয়। আমার কাছে 3 ক্যাটাগরি হতে পারে। বিসিবি আন্ডারে ঘুরে ফেরা একটা ক্যাটাগরি হতে পারে, বিসিবি লোকদের সাথে ভালো রিলেশন ওটা একটা ক্যাটাগরি হতে পারে, আর সম্পর্ক মেনটেন করা একটা ক্যাটাগরি হতে পারে। সো আমার কাছে মনে হয় এই তিনটার মধ্যে একটা ক্যাটাগরি আমার নাই, হয়তোবা সেই কারণেই ইতে রেখেছেন আলহামদুলিল্লাহ, এফও রাখেন নাই, শুক্র আলহামদুলিল্লাহ এফও রাখেন নাই। আর ইমরুল কায়েস যেটা বলেছে, টু বি অনেস্ট এটা সত্যি কথাই বলছে যে আসলে ক্যাটাগরি কী টাইপের হয়, মানে কি ফেস করে হয়, আসলে প্লেয়ার ফেস করে না ভালো পারফর্ম করে না ভালো ব্যবহার দিয়ে। তো ওটাই উনি মেন করছে, যেটা উনি মেন করছে যে যদি ভালো প্লেয়ার হিসাবে হয় তাতে উনি আরও ডিজার্ভ করে আরও বড়ো ক্যাটাগরিতে, ভালো ক্যাটাগরিতে অ্যাজ এ সিনিয়র প্লেয়ার হিসাবে। আর যদি ভালো ব্যবহার হিসাব করে তাও উনি চেষ্টা করবে ভালো ব্যবহার করার জন্য। তো আসলে এটা ফানি প্রশ্ন, ফানি উত্তর আর কি, যে আমারও জানার ইচ্ছা যে আসলে ক্যাটাগরিটা কীভাবে হয় আর কি। তো এটা প্রশ্ন আর কি, জানার খুব ইচ্ছা আমারও। সাব্বির রহমান আসলে পরিশ্রম করেন পর্দার আড়ালে, অনেকে দেখে না, কিন্তু সাব্বির কিন্তু গেল কয়েক বছর ধরেই পরিশ্রম করছেন। তিনি জিম আফ্রোতে খেলেছেন, বাইরের দেশের যখন সুযোগ পাননি তিনি বাইরে গিয়েছেন, আসলে খেলার মধ্যে থাকতে চেয়েছেন। এবারে বিপিএলে যেহেতু সুযোগটা পেলেন, এবার বিপিএলে কোনো টার্গেট ফিক্স করেছেন কিনা স্পেশাল? টার্গেট ফিক্সড এখন করেই নেই, বাট আমি একটা কথা বলতে চাই যে লাস্ট ইয়ার বিপিএলে চান্স পাই নাই, অথচ আমি জিম আফ্রো টি10 খেলে আসলাম। তো আসলে বাইরের লোকরাই ভালো চিনে আমাকে দেশের লোকের থেকে, তো এটা খুবই দুঃখজনক। হয়তোবার আমি পারফর্ম করতেছি না, বাট আমার মনে হয় যে পারফর্ম না করেও অনেক প্লেয়ারই খেলতেছে। হ্যাঁ, লাস্ট 2 বছর বিপিএল ঘাটেন, আপনি দেখেন যে দেশি প্লেয়ারের মধ্যে কারা পারফর্ম করেছে, অনেক প্লেয়ারই আসবে যারা এখনও ডি এ বিতে আছে। তো আমার কাছে মনে হয় যে আমার কাছে ক্যাটাগরি ইম্পর্টেন্ট ছিল না, এবার আমার টিমে ঢোকারই ইম্পর্টেন্ট ছিল, যেহেতু টিমে ঢোকাতে একটা কষ্টদায়ক ছিল। টিমে ঢুকে গেছে আলহামদুলিল্লাহ, এখন শুধু পারফর্মের অপেক্ষায়। তো পারফর্ম এখন জানি না কী হবে, বাট আমার কনফিডেন্ট পারফর্ম করতে পারবো ইনশাল্লাহ, সুযোগ পেলে পারফর্ম করতে পারবো। এনসিএল আছে সামনে, এনসিএল টি20 লিগ আছে, বিপিএল আছে। বয়সটা আমি উল্লেখ করা ঠিক না, তারপরেও বলছি ক্রিকেটার যেহেতু একটা বয়সেরও ব্যাপার থাকে, আপনি 32 বছর খুব বেশি না, এটা হলো সুইট ব্যাটারদের জন্য সুইট টাইম, যে ব্যাটসম্যানের পারফেকশন আসে নাকি 30-এর পর। সো আপনি অ্যাজ এ ব্যাটার 32 বছর বয়সে আবারও কি জাতীয় দলে ঢোকাটা সম্ভব কিনা, আপনি সাব্বির কি মনে করেন? আসলে বয়সটা আসলে ম্যাটার করে না, আসলে আপনি যদি ফিট থাকেন এবং ওয়েল মেনটেন ফুড করেন এবং সব কিছু ঠিকঠাক রাখে বা আপনার বয়সটা মেনটেন করেন, আসলে ফ্যাক্ট হচ্ছে আপনি কতটুকু ফিট, নিজে কতটুকু ফিট রাখতেছেন। আমাকে দেখে কি মনে হয় আমরা 32 বছর, আমার বেবি ফেস হতে পারে, বাট আমার কাছে মনে হয় যে যত বয়স বাড়বে তত ব্যাটসম্যানদের ব্রেন খুলবে, অনেক কিছু তারা অ্যাডজাস্ট করতে পারবে, যেহেতু আমার ক্ষেত্রে হয়েছে। তো চেষ্টা করব আমার বয়সটা কাজে লাগিয়ে, আমার ট্যালেন্ট কাজে লাগিয়ে, আমার ফিটনেস কাজে লাগিয়ে ভালো খেলার চেষ্টা করব। এনসিএলের যেটা কথা বললেন, একটা ভালো অপরচুনিটি আমাদের জন্য বিপিএলের আগে একটা ভালো টুর্নামেন্ট, সবার সাথে যেহেতু দেশি প্লেয়াররাও খেলবে বিপিএল, আর দেশি প্লেয়ার নিয়েই এনসিএল শুরু হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের একটা ভালো প্র্যাকটিস হবে আমাদের অনেকদিন পর টি20 খেলার। তো এটা খুব ভালো উদ্যোগ আর কি। সাকিবের কি মাঠ থেকে বিদায় নেওয়া উচিত কিনা আমাদের মিরপুর শেরে বাংলা থেকে? এটা অবশ্যই উচিত। হ্যাঁ, সাকিব ভাই আসলে বলে না, যারা ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করে, দেশকে রিপ্রেজেন্ট করে, তাদের সবাই উচিত দেশের মাটিতে একটা নিজের সম্মানজনকভাবে বিদায় নেওয়া উচিত, এটা সবাই উচিত। সাকিব বলে না, সাকিব ভাই যেহেতু অনেক বড় প্লেয়ার এবং উনি দেশকে রিপ্রেজেন্ট করেছে অনেকদিন ধরে, এবং উনি দেশকে আলটিমেটলি চিনাইছে যে বাংলাদেশ কাকে বলে। তো এটা তো অবশ্যই আমি তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সাকিব আল হাসানের এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত দেশে আসার গ্রিন সিগন্যাল পেলেন না সাকিব আল হাসান, এজন্য আবার দুবাই থেকে আমেরিকায় চলে যেতে হচ্ছে। দর্শক বন্ধুরা, সাকিব আল হাসান যে একজন আওয়ামী লীগের দূষর এটা নিশ্চিত, তবে তিনি একজন বাংলাদেশের ক্রিকেটার, তবে ক্রিকেটার যে এতটা মানবিক নয় তার কারণে শেষ পর্যন্ত এমন পরিণতি হয়েছে। দর্শক বন্ধুরা, কারণ সাকিব আল হাসান যখন নির্বাচনে এসেছেন তখনই তিনি বুঝতে পারতেন যে এই আওয়ামী লীগ সরকার স্বৈরাচার সরকার, আওয়ামী লীগ সরকার বিনা ভোটের সরকার, অথচ সেই সাকিব আল হাসান একের পর এক নির্বাচনে নিজের খুশিতে এসেছেন, এবার শেষ পর্যন্ত নিজের অখুশিতে বাংলাদেশে আসতে পারছেন না। তো
তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল তথ্যগুলো শুনে আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।